নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। আমরা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বিট ডায়াবেটিস। প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়কার জন্য একটা বেস্ট সাবজেক্ট। আর এই বিষয় নিয়ে যারা আপনাদেরকে জানাবেন আরও অনেক বেশি, আসুন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট চিকিৎসক। পরিচয় করিয়ে দেবো। ডক্টর গৌরব ভাদুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি অ্যাট পার্ক ভিউ সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। নমস্কার ডক্টর ভাদুরী, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। ডক্টর শঙ্করনাথ ঝা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এমবিবিএস এমডি, এমআরসিপি ইউকে, এমআরসিপি আয়ারল্যান্ড। নমস্কার ঝা, আপনাকেও স্বাগত জি 24 ঘন্টায়। এবার পরিচয় করিয়ে দেবো, ডক্টর তীর্থঙ্কর চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট, ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। নমস্কার ডক্টর চৌধুরী, আপনাকেও স্বাগত জি 24 ঘন্টায়। আমি প্রথমে ডক্টর ভাদুরী আপনার কাছে আসবো। এই যে আমরা বললাম যে প্রি ডায়াবেটিস, এটা অ্যাকচুয়ালি কি, এবং এখনকার যারা যুব সমাজ তাদেরকে এই জায়গা থেকে কতটা সতর্ক থাকতে হবে, মানে প্রি ডায়াবেটিস সম্পর্কে তাদেরকে জানতে হবে কেন? প্রি ডায়াবেটিস হচ্ছে এমন একটা অবস্থান যেখানে সুগার নর্মালের থেকে বেশি, কিন্তু ডায়াবেটিস থ্রেশহোল্ড রিচ করেনি এখনো। তো এই মাঝখানের জায়গাটাকে আমরা প্রি ডায়াবেটিস বলি। ফাস্টিং যদি 100 থেকে 125, ওরাল গ্লুকোজ টলারেন্স যদি 75 গ্রাম গ্লুকোজ দিয়ে করা হয়, সেটা 140 to 199 অব্দি, আর HbA1c 5.7 to 6.4 অব্দি, এর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, তাহলে আমরা সেই পেশেন্টকে প্রি ডায়াবেটিস বলে থাকি। এখন এটা নিয়ে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা কেন? দেখা যাচ্ছে লাস্ট যে আইসিএমআর এর ইন্ডিয়া বি স্টাডি হয়েছে, সেখানে প্রায় 136 মিলিয়ন, মানে 13 কোটি 60 লক্ষ পেশেন্টের ইন্ডিয়াতে প্রি ডায়াবেটিস রয়েছে। এবং এই এজটা যেটা, সেই এজটাও কিন্তু খুব হায়ার সাইডে নয়, 43 ইয়ার্স এর কাছাকাছি হচ্ছে মিন এজ। তো ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর 1 নম্বর র্যাঙ্কড দেশ ইন এই টার্মস অফ প্রি ডায়াবেটিস পপুলেশন। তার মানে প্রি ডায়াবেটিসে ভারতবর্ষ 1 নম্বর পজিশনে, সেটা আমাদের জন্য খুব ভালো জিনিস নয়। এই প্রি ডায়াবেটিস থেকে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু তীব্র। প্রি ডায়াবেটিস স্টেজেতেও পেশেন্টের কিন্তু অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক কিন্তু খুব হাই, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলোর রিস্ক কিন্তু নর্মাল পপুলেশনের থেকে বেশি। সেই জন্য এই প্রি ডায়াবেটিস, যদিও এরা এখনো ডায়াবেটিস হয়নি, কিন্তু এদের ব্লাড সুগার কিন্তু নর্মালও নয়। তো এই ক্ষেত্রে সচেতনতা কিন্তু আসার এই রাইট টাইম কিন্তু এখন এসে গেছে। ওকে, আচ্ছা, এবার আমি ডক্টর ঝা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা ডায়াবেটিস সম্পর্কে বেশ কিছু জিনিস জানি, কিন্তু প্রি ডায়াবেটিসের কথা যখন উঠছে তখন নিশ্চয়ই বেসিক কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখে বোঝা যাবে, সেগুলো কি কি? বেশিরভাগ ক্ষেত্রেই প্রি ডায়াবেটিসে কোনো সিমটম হয় না। এটাকে আমরা সাইলেন্ট কিলার হিসেবেও দেখতে পারি। আমরা বলি যে এই প্রি ডায়াবেটিস যেহেতু প্রচুর মানুষের আছে, প্রায় ভারতবর্ষে 15 জনের মধ্যে একজনের আছে, সবাইকে একবার করে টেস্ট করে নিতে। কিছু ক্ষেত্রে একটু সিমটম দেখা গেলেও দেখা যেতে পারে, যেমন আমরা বলি হাই সুগারের পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, মানে বেশি খিদে পাওয়া, বেশি পেচ্ছাপ পাওয়া, বেশি তেষ্টা পাওয়া। এগুলো কিন্তু খুব কম মানুষের হয়। কাজেই আমরা বলবো যে সবাই সচেতন হয়ে, এখন একটা প্রোগ্রামও এসছে কেন্দ্রীয় সরকারের, নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন প্রোগ্রাম, যেখানে সব জায়গাতেই সুগার টেস্ট করা হচ্ছে সব মানুষের, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে। আমরা যেহেতু এশিয়ান, আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রবল, আমরা সেই জিন বহন করি। এবং যারা একটু মোটাসোটা, যাদের স্থূলকায়, আমরা বলি ডায়াবেটিসিটি, প্লাস যাদের বয়স একটু ওপরের দিকে, যাদের আগে কোনো অসুখ হয়েছে বা হসপিটালাইজ হয়েছেন, বারে বারে কোনো রোগ সারছে না, বা যাদের পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে, কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেটাকে কন্ট্রোল করা যায়, যেটাকে, যেমন খাওয়া দাওয়া। আগেকার দিনে আমরা খেতাম কম, হাঁটতাম বেশি, এখন আমরা খাই বেশি, হাঁটি কম। সেই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। বেশ। আচ্ছা ডক্টর চৌধুরী, আপনার কাছ থেকে যেটা জানবো যে প্রি ডায়াবেটিক থেকে কেউ যাতে ডায়াবেটিক না হয়ে যান, তার জন্য নিশ্চয়ই কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়। তো লাইফস্টাইল মডিফিকেশনটা কতটা জরুরি এক্ষেত্রে, কি বলবেন আপনি? প্রথম কথা হচ্ছে আমরা কি খাচ্ছি ও কতটা খাচ্ছি, মানে আমাদের ক্যালোরি লোড কতটা, গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে কি ধরনের খাবার খাচ্ছি এটাকে ঠিক করতে হয়। তার মধ্যে খাবারের ব্যালেন্স আছে কিনা। এক্সারসাইজ আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমাদের করা উচিত, কেননা ক্যালোরি বার্ন করা দরকার। স্ট্রেসটাকে একটু কমানো উচিত। ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বিহেভিয়ারাল টেন্ডেন্সি,
আমরা জানি যে এটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, যে যাতে প্রি ডায়াবেটিস ডায়াবেটিসে না চেঞ্জ হয় তার জন্য যেটা আপনি হাইলাইট করলেন লাইফস্টাইল, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ইন এ সামারি, ডায়েট, এক্সারসাইজ, ওবেসিটি ম্যানেজমেন্ট, রিল্যাক্সেশন টেকনিক্স, আ গুড স্লিপ ক্যান প্রিভেন্ট আপনার প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে যাওয়ার চান্স অনেক কমিয়ে দেয়, বা এমনকি রিভার্ট ব্যাকও করতে পারে। ডক্টর ভাদুরী, তাহলে যেহেতু স্ট্রেসের প্রসঙ্গ চলে এলো, এই লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলা হচ্ছে, তাহলে এই যে স্ট্রেস বা কম ঘুম, এটা প্রি ডায়াবেটিকের জন্য কতটা প্রভাব ফেলছে এবং এটাকে কিভাবে ম্যানেজ করা যাবে? যদি ঘুম ঠিক করে না হয় বা স্ট্রেস যদি কন্টিনিউয়াস একটা পেশেন্ট স্ট্রেসের মধ্যে থাকে, তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু ভালো নয় প্রি ডায়াবেটিসের জন্য, এবং সেক্ষেত্রে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে কনভার্সনের রিস্ক কিন্তু কম্প্যারেটিভলি অনেক হাই হয়ে যায়। কেন হয় যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে এপিনেফ্রিন এবং গ্লুকাগন বলে কিছু হরমোনস আছে বডিতে, যারা কিন্তু এই স্লিপ, যদি আমাদের ঘুমের যদি ডিপ্রাইভেশন হয় বা আমাদের যদি স্ট্রেস লেভেল খুব হাই থাকে, তাহলে এদের মাত্রা বডিতে বাড়তে পারে এবং সেই ক্ষেত্রে লিভার থেকে এক্সট্রা গ্লুকোজ বডিতে পৌঁছে দেওয়ার কাজটা এরা করে। এবং অনেক সময় আমরা দেখি যে কর্টিসল বা গ্রোথ হরমোন, এই ধরনের হরমোনস বডিতে বেড়ে যায় এই সিচুয়েশন যদি একটা পেশেন্ট স্ট্রেসে থাকে বা ঘুম না হয়। তখন সেই ক্ষেত্রে ইনসুলিনের যে নর্মাল কাজটা, সেই নর্মাল কাজটাকে কিন্তু আটকে দেবে এই কাউন্টার রেগুলেটরি হরমোন যেমন কর্টিসল বা গ্রোথ হরমোন, এবং সেই ক্ষেত্রেও সুগারের মাত্রা বডিতে বাড়বে। শুধু তাই নয়, আমাদের যে ব্রেনেতে যে আমাদের হাঙ্গার সেন্টার বা অ্যাপেটাইট সেন্টার যেটাকে আমরা বলি, সেটা থাকে, এবং স্যাটাইটি সেন্টার থাকে, যেটা খাওয়ার এক্সেস আমরা না খাই সেটাকে প্রিভেন্ট করে, এবং এই দুটোর মাঝখানে একটা ব্যালেন্স থাকে। এই ব্যালেন্সটাকেও ডিস্টার্ব করে, কারণ লেপটিনের মতো হরমোনকে কমিয়ে দিতে পারে এবং গ্রেলিনের মতো হরমোন যেটা খিদে বাড়ায় সেটাকে বাড়িয়ে দিতে পারে। তো শুধুমাত্র সুগার বাড়া নয়, এই দুটো সমস্যা থেকে ওয়েট বাড়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। ওকে ডক্টর ঝা, তাহলে এই বিষয়টাতে আরও একটু ফোকাস করি। যারা ধরুন প্রি ডায়াবেটিক, তারা নিজেদেরকে আরও বেশি সচেতন করছেন এই বিষয়ে, তো সেক্ষেত্রে কম ঘুম বা স্ট্রেস লেভেল খুব হাই, এগুলোর নিশ্চয়ই কোনো লক্ষণ রয়েছে, সিমটমস রয়েছে। সেই জায়গা থেকে নিজেকে কিভাবে তারা সতর্ক করবেন এই লক্ষণগুলো বুঝে? স্ট্রেস ফ্যাক্টরটা প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখা গেছে যে আগেকার দিনের থেকে আমরা ওয়েস্টার্নাইজ লাইফস্টাইল লিড করছি এবং খাওয়া দাওয়া এক্সারসাইজ কম করছি, ফলে সবারই স্ট্রেস বাড়ছে। কোভিডের সময় আমরা খেয়াল করেছিলাম যে প্রচুর স্ট্রেসের জন্য ডায়াবেটিস নতুন করে আসছে। তো এই স্ট্রেস আমরা খুব সহজেই বোঝা যায়, আমার ভালো লাগছে না, খিটখিটে ভাব, ঘুম হচ্ছে না, অনিদ্রা, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমাদের নিশ্চয়ই সজাগ হতে হবে এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ঠিকঠাক লাইফ না লিড করি, লাইফস্টাইল হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা বলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ফর ম্যানেজমেন্ট অফ প্রি ডায়াবেটিস অ্যান্ড ডায়াবেটিস। সো লাইফস্টাইলের মধ্যে একটা অন্যতম পার্ট হচ্ছে স্ট্রেস অ্যান্ড অ্যাডিকশন প্রতিরোধ। স্ট্রেসের ফলে অ্যাডিকশন বাড়ে এবং তামাকজাত দ্রব্য, অ্যালকোহল এগুলোও বাড়ে। কাজেই স্ট্রেসকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের এই জিনিসগুলো, এই ধরনের অসুখ, এর সাথে অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজ যেমন উচ্চ রক্তচাপ, হার্টের ডিজিজ, সেগুলোও হতে পারে। তাহলে ডক্টর চৌধুরী, আপনার কাছ থেকে জানবো, এই যে আমরা বারবার করে বলছি যে স্ট্রেস লেভেলটা ঠিক জায়গায় রাখতে হবে, ঠিক পরিমাণে ঘুমোতে হবে, তো এই যে ঠিক রাখা স্ট্রেস লেভেল বা ঘুম ঠিক করা, এইগুলো কিভাবে করবে? মানে এইগুলো তো একটা টেকনিক। আমরা যেহেতু এই মুহূর্তে র্যাট রেসে রয়েছি, তো এইগুলোর পেছনে না ছুটে শরীরকে ঠিক রাখার জন্য এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তার জন্য কি কি করণীয়? আপনি একটা রুটিন ফলো করবেন, যে আমি কটায় ঘুমাতে যাব, মোটামুটি ভাবে, সম্ভব হয় না, একটা রুটিন লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে ক্যাফেইন লোড। আপনি যে খাচ্ছেন চা কফি খুব বেশি বা সিগারেট, এগুলো কিন্তু আপনাকে আরো স্ট্রেসফুল করে দেয়। 3 নম্বর, একটু যদি এক্সারসাইজ প্যাটার্ন আপনি ডেভেলপ করেন, তাহলে সেটাও কিন্তু ডিস্ট্রেস করে। ইনফ্যাক্ট আপনার এক্সারসাইজ রেগুলারলি আপনার ব্লাড প্রেশারকেও কমায়, ওবেসিটি ম্যানেজ করে, গ্লাইসেমিক কন্ট্রোলও করে। তাই এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যোগা, মানে আপনি যদি মেডিটেশন করেন, এটা খুব ইন্টারেস্টিং ডেটা, যে দেখা গেছে যদি আপনি হাফ অ্যান আওয়ার মেডিটেশন করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনার এমআরআই ব্রেনে চেঞ্জেস আসে, আপনার প্রোটিন প্রেজেন্ট ইন দ্য সিএসএফ, মানে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে, তার মধ্যে পর্যন্ত চেঞ্জ আসতে পারে। তার জন্য এগুলো কিন্তু আমাদের যে পুরনো যে পদ্ধতি, এগুলো খুবই ইম্পর্টেন্ট।
এগুলো এত ইম্পর্টেন্স কেন আজকালকার যুগে? আমাদের শরীর হচ্ছে তৈরি ফাইট অর ফ্লাইট, মানে একটা এমার্জেন্সির জন্য। বডিতে কিছু হরমোন বেরোয়, আপনি হয় তাকে যুদ্ধ করছেন নয় পালাচ্ছেন। কিন্তু আমাদের যুগে কিন্তু না ফাইট হচ্ছে না ফ্লাইট হচ্ছে, উই আর ইন আ স্টেট অফ সেমি এমার্জেন্সি। সবসময় একটা চাপের মধ্যে রয়েছেন, তাতে একটু ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, একটু পালস বেড়ে যাচ্ছে, একটু বেশি ফিউল মানে গ্লুকোজ বডিকে অ্যাভেলেবল করছে। এটাকে বলি আমরা স্টেট অফ সেমি এমার্জেন্সি, যেটা কিনা আমাদের শরীরের পক্ষে ভালো নয় বা খুবই ক্ষতিকারক। তাহলে ডক্টর ভাদুরী, ডক্টর চৌধুরী যেমন অনেকটাই বললেন, তো সেক্ষেত্রে আপনার কাছে আরো একটু ফোকাসড ওয়েতে জানবো, কোনো স্ট্রেস ম্যানেজমেন্ট, কোনো টেকনিক্স কি রয়েছে যার ফলে যারা এই প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন, হাইলি স্ট্রেসড, তাদেরকে স্ট্রেস কমাতে সাহায্য করবে? হ্যান্ডলিং টেকনিক্স অফ দ্য স্ট্রেসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে কিছুটা সময় প্রত্যেকদিন বার করে নেওয়া নিজের কিছু ভালো লাগার জিনিস করতে। যেমন যে হবি যে ভালোবাসে, যেটা হোক, সেটা আঁকা হতে পারে, সেটা গান গাওয়া হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা নেচারে গিয়ে ফটো তোলা হতে পারে। এই ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে যেটাতে মানুষ নিজে থেকে ভালোবাসে, খুশি থাকে, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া ধরুন মাইন্ডফুলনেস, মেডিটেশন বা যোগা, এই ধরনের অ্যাক্টিভিটিও কিন্তু দেখা যায়, বা প্রাণায়াম, এগুলো কিন্তু খুব হেল্প করে অনেক সময় মাইন্ডকে কাম করতে এবং স্ট্রেসকে কন্ট্রোল করতে। এবং এটাও দেখা গেছে যে 30 মিনিটস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অলসো, যেরকম ধরুন এক্সারসাইজ করা, হাঁটা, এটাও কিন্তু স্ট্রেস কন্ট্রোল করতে হেল্প করে। মনে রাখতে হবে একটা ডিসেন্ট স্লিপ 7 to 9 আওয়ার্স আমাদের পেশেন্টের নেওয়া উচিত, এবং এটাও স্ট্রেস লেভেলকে কম করতে হেল্প করে। তো এই ধরনের কিছু কিছু বেসিক যদি ইন্টারভেনশনস করা যায় লাইফস্টাইলে, তাহলে কিন্তু স্ট্রেসকে কিছুটা বেটার হ্যান্ডেল করা যেতে পারে। আচ্ছা ডক্টর ঝা, তাহলে আপনার কাছ থেকে এটা জানি যে যখন বলা হচ্ছে স্ট্রেস কমাতে হবে এবং পর্যাপ্ত ঘুমটা খুব দরকার, তো প্রি ডায়াবেটিস হওয়া থেকে বাঁচাতে এই কোয়ালিটি ঘুম কতটা জরুরি এক্ষেত্রে? ঘুমোই আমরা সবাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বায়োলজিক্যাল ক্লক আছে আমাদের শরীরে একটা নির্দিষ্ট সময় ওঠা, নির্দিষ্ট সময়ে শোয়া, তার একটা গুরুত্ব আছে। ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হরমোন, যেগুলো নিয়ে আমরা কথা বলছি, যার জন্য ডায়াবেটিস বাড়ে কমে, ইনসুলিন, গ্লুকাগন, কর্টিজল, এগুলোর একটা নিশ্চয়ই বিরাট রোল আছে। সেজন্য আমরা বলবো রেস্টফুল স্লিপ, কোয়ালিটি অফ স্লিপ, এবং ঘুম আসতে দেরি হওয়া, ঘুমে ব্যাঘাত ঘটা, এগুলোকে কন্ট্রোল করতে গেলে কিন্তু আমাদের সেই লাইফস্টাইল মডিফিকেশনই মেনটেন করতে হবে। নির্দিষ্ট সময়ে ঘুম, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, এখন কারোরই প্রায় হয় না, লেট নাইট করা, কিন্তু যতটা সম্ভব করা নির্দিষ্ট সময় মেনটেন করে, তাহলে কিন্তু আমাদের এই যে কোয়ালিটি অফ স্লিপ ইমপ্রুভ করবে, আমাদের শরীর ভালো থাকবে, শরীরের হরমোনগুলো ভালো থাকবে, এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, এগুলোকেও বাঁচাতে পারবো। ওকে, তাহলে ডক্টর চৌধুরী, যখন বারবার করে আমরা বলছি যে ঘুমটা ঠিক করে দরকার, মানে অনিদ্রা হলে চলবে না এবং স্ট্রেস লেভেল কমাতে হবে, এই দুটো থাকার জন্য আমাদের যেগুলো আরও দরকার, যেমন হেলদি খাবার খেতে হবে, রেগুলার এক্সারসাইজের কথা আপনারা প্রায় প্রত্যেকেই বলছেন, তো এই স্ট্রেস লেভেল এবং অনিদ্রার কারণে এইগুলো কি কোথাও হ্যাম্পার করছে? কোনোটাই অ্যান্টাই না। আপনাকে এমন না যে আপনি ভালো ঘুমালে এবং রেস্ট নিলে আপনি ডায়েট কন্ট্রোল ছেড়ে দেবেন। আপনার ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ তার কাজ অবশ্যই করবে, কিন্তু ঘুমের খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট রেস্টের। কেননা আমরা জানি যে আমাদের স্ট্রেসফুল লাইফ, অনিদ্রা আমাদের ভেতরে হরমোনাল লেভেলে চেঞ্জেস আনে। ডায়েট কন্ট্রোল, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এক্সারসাইজ, ওগুলো হেল্প করে, ইনফ্যাক্ট স্ট্রেস কমাতেও হেল্প করে। কিন্তু স্লিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমাদের বেনিফিটের জন্য, শারীরিক, সেটা শুধু ব্লাড সুগার না, আপনার হাইপার টেনশন, কার্ডিওভাস্কুলার হেলথ, সব দিক দিয়েই। তার জন্য আমার মনে হয় যে আমাদের সকলেরই চেষ্টা করা উচিত যাতে আমাদের একটা রেস্ট পিরিয়ড হয় কমফোর্টেবল, আর সেটা নিশ্চয়ই আপনাকে হেল্প করবে। এবং ওটা যদি না করেন তাহলে অবশ্য বেনিফিট অফ ডায়েট লাইফস্টাইলটা কিছুটা হ্যাম্পার হবে।
ডক্টর ভাদুরী, তাহলে যারা প্রি ডায়াবেটিক স্টেজেই পৌঁছতে চান না, যারা একেবারে ফিট অ্যান্ড ফাইন থাকতে চান, তাহলে তাদের ক্ষেত্রে কি আপনি বলবেন যে রেগুলার এক্সারসাইজ ইজ মাস্ট? ইররেসপেক্টিভ যে সে প্রি ডায়াবেটিক, ডায়াবেটিক, তার সুগার নর্মাল, সবার এক্সারসাইজ করা উচিত। এখন প্রি ডায়াবেটিস পপুলেশনে এক্সারসাইজ আর ডায়েট আর এই ম্যানেজমেন্ট গুলো করলে আমাদের যেমন হাই রিস্ক থাকে এই পেশেন্টদেরকে ডায়াবেটিস হয়ে যাওয়ার ভবিষ্যতে, আবার যদি ঠিক মতো করে ইন্টারভিন করা যায়, লাইফস্টাইল চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু এরা নর্মালে আসারও সম্ভাবনা খুব তীব্র। তো সেই জায়গাটা আমাদের কিন্তু এক্সারসাইজের একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে। এবং এক্সারসাইজ আমাদের বডির যে লিন মাস, সেই লিন মাসটাকে কিন্তু মেনটেন করতে হেল্প করে। তো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, এবং কার্ডিওভাস্কুলার হেলথের জন্য এই এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের যেটা কমন অ্যাডভাইস আমরা দিই যে 150 মিনিটের বেশি অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে এক্সারসাইজ করা, এবং সেটা মডারেট ইন্টেন্সিটি। এবং সেই এক্সারসাইজটা হতে পারে এরোবিক, যেটা খুব ইজি করা, যেমন ধরুন ব্রিস্ক ওয়াকিং, জগিং, সাইকেল চালানো, সাঁতার কাটা, বা ইভেন ডান্স, নাচ করা, এগুলো আমরা কিন্তু ইনকর্পোরেট করতে পারি। এছাড়া আমরা ফ্লেক্সিবিলিটির জন্য অনেক সময় রেকমেন্ড করি যে একটু যোগা করা বা একটু স্ট্রেচিং করা, এটাতে মাসেলের যে ফ্লেক্সিবিলিটি সেইটা মেনটেন হয়। আরেকটা অংশ যেটা আমরা সবসময় মেনটেন করতে বলি সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং। এক্সারসাইজ রেজিমে স্ট্রেংথ ট্রেনিং কিন্তু অল্প বিস্তর সবার করা উচিত। এবার এর জন্য খুব বেশি যে ওয়েট লিফট করার প্রয়োজন আছে তা নয়, খুব অল্প ওয়েট নিয়েও এটা করা যায়। ওয়েট ছাড়াও করা যায়, নিজের বডি ওয়েটকে রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করে, যেমন পুশ আপ, স্কোয়াট, এগুলো করলে কিন্তু সেখানেও রেজিস্ট্যান্স ট্রেনিং হয়। সুইমিং একটা খুবই ভালো এক্সারসাইজ, তার কারণ হচ্ছে এটাতে এরোবিক কম্পোনেন্টও আছে, আর এটাতে ওয়াটার কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, সেজন্য ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এটা স্ট্রেংথ ট্রেনিং এরও একটা কম্পোনেন্ট অ্যাড করে এই এক্সারসাইজে। তো এই ধরনের এক্সারসাইজ আমরা করতে পারি। একটা খুব স্পেশাল ধরনের এক্সারসাইজ হয় যেটা আমরা অনেক সময় খুব ইয়াং পেশেন্টদের, যাদের আদারওয়াইজ কার্ডিওভাস্কুলার ফিটনেস আছে, তাদেরকে আমরা রেকমেন্ড করতে পারি, যেটাকে বলে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। যে খুব দ্রুত গতিতে সে ছুটলো 1 থেকে 2 মিনিট, এবং তারপরে 3-4 মিনিট রেস্ট, আবার দ্রুত গতিতে 1 থেকে 2 মিনিট ছুটলো ফুল স্পিডে। এবং এটা আমরা 1-2 ম্যাক্সিমাম 3টে রিপিটেশনস করতে বলি। এবং এটা কিন্তু 1 থেকে 2 মিনিটই হবে, এতটাই সে এফার্ট দেবে যে সে 1 মিনিটের বেশি বা ম্যাক্সিমাম 2 মিনিটের বেশি সে এই এক্সারসাইজকে কন্টিনিউ করতে পারবে না। তো ফুল এফার্ট এক্সারসাইজ, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, এটা আমরা বলি। ওকে ডক্টর, যা আপনার কাছে আসবো একটু জানবো এটাই যে যারা প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন তাদের ক্ষেত্রে তাহলে মানে চিকিৎসা পদ্ধতি কি, মানে কোন ট্রিটমেন্টের মাধ্যমে তাদেরকে যেতে হচ্ছে? এর মূলে হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। তা আমাদের যে লাইফস্টাইল যেটা দ্রুত চেঞ্জ হচ্ছে, আমরা ওয়েস্টার্নাইজড ডায়েট ফলো করছি। আমরা আগে পরিশ্রম করতাম বেশি, খেতাম কম, এখন উল্টোটা করি। ফলে আমাদেরকে এখন এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যে আমরা খাবো কম, ডায়েট, পরিমিত আহার, সবই কি বাদ দিতে হবে? না, কি খাচ্ছেন আপনি ইম্পর্টেন্ট, কতটা খাচ্ছেন সেটা না। এবং হচ্ছে সবকিছু মিলে কতটা খাচ্ছেন, কি খাচ্ছেন, একটা প্রপার ব্যালেন্স ডায়েট যদি কেউ ফলো করেন, কিছু জাঙ্ক ফুড আমাদের এখন অভ্যেস হচ্ছে বাইরের খাবার, সেগুলোকে ত্যাগ করা, এবং এক্সারসাইজ, অ্যাভয়েডেন্স অফ অ্যাডিকশন অ্যান্ড স্ট্রেস, যেমন বললেন মেডিটেশন, নিয়মিত এক্সারসাইজ করা, সেগুলোর মাধ্যমে আমরা এটাকে আটকাতে পারি। কিছু রিসার্চ হয়েছে যে আমরা দেখেছি যে যেমন ডায়াবেটিস প্রিভেনশন ট্রায়াল, ফিনিশ ডায়াবেটিস স্টাডি, এরকম অনেক ট্রায়াল আছে, যাতে দেখা গেছে যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট যদি ফলো করা যায় তাহলে কিন্তু প্রায় 50% ক্ষেত্রে প্রি ডায়াবেটিস থেকে আমরা তাদেরকে ডায়াবেটিস হওয়া থেকে আটকাতে পারি। কাজে এটার গুরুত্ব এতটাই। এবং কিছু ওষুধ আছে, যেমন মেটফরমিন বলে একটা ওষুধ আছে, যেটা সুগারের রোগীদের আমরা দিই। এটা প্রি ডায়াবেটিসেও দেওয়া যায়, এটা ডায়াবেটিসে না থাকলেও দেওয়া যায়। কিছু ক্ষেত্রে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা মেয়েদের অসুখ হয়, তাতে দিই। এই ওষুধটায় সুগার ফল করে না, কিন্তু এটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। টাইপ 2 ডায়াবেটিসের মেন কারণ হচ্ছে ইনসুলিন থাকে শরীরে, কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারে না। ফলে মেটফরমিন কি করে, রেজিস্ট্যান্সটা কমায়। যদি আমরা প্রি ডায়াবেটিসে নির্দিষ্ট ডাক্তারবাবু যদি মনে করেন যে তাকে লাইফস্টাইল মডিফিকেশনের সাথে মেটফরমিনে দেবেন, সেটাও দেওয়া যেতে পারে। এবং এখানেও ট্রায়াল আছে যে অনেক ক্ষেত্রে 60% ক্ষেত্রে সেটা প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হওয়া আটকেছে।
ওকে ডক্টর চৌধুরী, তাহলে আপনাকে একেবারে শেষ প্রশ্ন, মানে মেটমরফিনের কথা যেমনটা বলছিলেন ডক্টর, তো মেটমরফিনের এই ব্যবহারটা লাইফস্টাইল চেঞ্জেসের ক্ষেত্রে কতটা মানে যথোপযুক্ত হবে, যাদের ধরুন মানে ডায়াবেটিসের সঙ্গে প্রি ডায়াবেটিসের সঙ্গে একাধিক মাল্টিপল রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, সেন্ট্রাল ওবেসিটি রয়েছে, আরও একাধিক স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার অনেক ডায়াবেটিস প্রিভেনশন ট্রায়াল হয়েছে যাতে দেখা গেছে প্রি ডায়াবেটিসের মেটফর্মিন ইউসেজ আপনার প্রিভেন্ট করে প্রোগ্রেশন অফ দিস কন্ডিশন। এবং অবশ্যই লাইফস্টাইল আর ডায়েটের সাথে এক্সারসাইজের সাথে আমরা মেটফর্মিন ইন্ডিভিজুয়ালাইজ করে দিই। তবে এটাও বলে রাখি এই সময় আরও অনেক নতুন ওষুধ বেরিয়েছে, যেমন এখন বাজারে সেমাগ্লুটাইড, GLP-1 RS, তারপরে আরও SGLT2 ইনহিবিটার্স, অনেক রকম ওষুধ এসছে যেগুলো কিনা আমরা পেশেন্টকে ইউজ করতে পারি এই স্টেজে। যদি তার ওয়েট বেশি থাকে, তার সাথে যদি ওবেসিটি যদি একটা কোমরবিডিটি থাকে, তার সাথে যদি আপনার প্রি ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু এগুলো খুব হেল্প করে। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি যে ওবেসিটি প্লাস প্রি ডায়াবেটিসে আরও অনেক কিছু আছে, যেমন ফ্যাটি লিভার হয়, তারপরে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মানে রাত্রে খুব স্নোরিং হয় এবং তার ফলে অক্সিজেন যথেষ্ট ব্রেনে যায় না। এবং এইসব সময় ওয়েট রিডাকশন, ট্যাকলিং ইনসুলিন রেজিস্ট্যান্স মেটফর্মিন দিয়ে, নতুন যেসব ওষুধ এসছে সেমাগ্লুটাইড টাইপের, এইসব ওষুধ দিয়ে কিন্তু আমরা অবশ্যই পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজ করে চিকিৎসা করতে পারি। তবে কোনো ওষুধ শুরু করার আগে আমার সাজেশন যে অবশ্যই পেশেন্টরা যেন ডাক্তারবাবুর কনসালটেশন নেন এবং তার পক্ষে যেটা প্রযোজ্য সেটাই যেন ব্যবহার করেন। তবে সুগার নিয়ে ভালো থাকা সম্ভব এবং সুগার নিয়ে সব কিছুই করা যায়। এটা নিয়ে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট যেটা আছে, যে অনেক পেশেন্টই খুব উদ্বিগ্ন থাকেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। আমাদের কাছে যখন ইয়াং পেশেন্ট ডায়াবেটিস নিয়ে আসে, রাইটিং আ প্রেসক্রিপশন ইজ নট এভরিথিং। অ্যাড্রেসিং দ্য সাইকোলজিক্যাল অ্যাংজাইটি খুব হেল্প করে আমাদের পেশেন্টকে ভালো রাখে। ডক্টর চৌধুরী, ডক্টর ঝা এবং ডক্টর ভাদুরী, তিনজনকেই একসঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের এই ইউজফুল এই বার্তাগুলো দেওয়ার জন্য। আশা করি যারা প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন তারা সেরে উঠবেন, এবং যারা এখনো পর্যন্ত প্রি ডায়াবেটিক স্টেজে পৌঁছননি তারা যাতে আর কোনোদিন না পৌঁছন সেই চেষ্টা থাকবে, কারণ সতর্কতা অনেক বেশি প্রয়োজন। আজ এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।